হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমরা মডার্ন হিস্ট্রি যে ভিডিওগুলো আমি বানাচ্ছিলাম, সেখানে মডার্ন হিস্ট্রি অনেকটাই আমরা কমপ্লিট করে এসেছি। আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু হবে এবং তোমরা আগের দিনের যে ভিডিওগুলো সেগুলো যদি না দেখে থাকো, এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখতে পারো। এবং এই ভিডিওগুলো আমি WBCS পরীক্ষাকে টার্গেট রেখে ডিটেলসে এই ভিডিওগুলো বানাচ্ছি। তো তোমরা যারা এই বইটা তোমরা নিশ্চয়ই এই বইটার সঙ্গে তোমরা পরিচিত। এই বইটা স্পেকট্রাম পাবলিকেশনের খুব ফেমাস একটা বই, যেটা যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো WBCS মেন্স যারা অপশনাল হিস্ট্রি নিচ্ছ তাদের প্রত্যেকের জন্য এটা সহজে পড়ার জন্য, সহজে যাতে বুঝতে পারো, সেই কারণে আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। এরপরে তোমরা অবশ্যই এই বইটা আবার নিজেরা পড়ো, বইটা যাদের কাছে রয়েছে। এছাড়া যদি তোমাদের কাছে বই না থাকে, এই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। টেলিগ্রাম চ্যানেলে গেলে পিডিএফগুলো পেয়ে যাবে। পিডিএফ তোমরা নিয়ে এক জায়গায় রেখে তোমরা পড়তে পারো। রিভাইজ করতে হবে তোমাদের, তো সেই জন্য পিডিএফটা আমি এখানে দিয়ে দিই। এছাড়া ক্লাসের নোটিফিকেশান আমি এখানে দিয়ে দিই। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেম টেলিগ্রামেই যদি তোমরা কোনো মেসেজ করতে চাও, কিছু জানাতে চাও, কিছু কোশ্চেন থাকে, তাহলে টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন হতে পারো, সেখানে মেসেজ করতে পারবে। আর ফেসবুক পেজ রয়েছে, যেখানে তোমরা ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। তো তোমাদের যেটা সুবিধা সেখানে গিয়ে তোমরা ফলো করে নিও। যদি তোমরা নতুন হও, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আর যারা নতুন, অনেকেই দেখো ভিডিও কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্লিজ এটা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। এখানে অনেক নতুন ক্লাস এবং পরপর আমি আপডেট করতে থাকছি, সেগুলো তোমরা দেখতে পাবে। এই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা আমার আগের বানানো সমস্ত ভিডিও দেখতে পাবে। তো এই প্লেলিস্ট অপশানে গিয়ে তোমরা সমস্ত প্লেলিস্ট পেয়ে যাবে। একটু দেখে নিও, যেগুলো তোমাদের প্রয়োজন সেখানে তোমরা সেগুলো পড়তে থেকো। পরপর সাজানো রয়েছে ক্লাস ওয়াইজ, তো তোমরা সেটা তোমাদের সুবিধা হবে। আর শুক্র, শনি, রবি রাত্রি 9টার থেকে আমি লাইভ ক্লাস নিই। লাইভ ক্লাসে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন চলছে। তো তোমরা যদি কোশ্চেন অ্যান্সার এই ক্লাসগুলো দেখতে চাও, তাহলে লাইভ ক্লাস করবে শুক্র, শনি, রবিবার অবশ্যই 9টার সময় অন থেকো। এছাড়া আগের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো প্লেলিস্টে রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। প্রচুর কোশ্চেন আমি অলরেডি ডিসকাশন করে নিয়েছি। আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 20 নম্বর চ্যাপ্টার। যাদের কাছে বই রয়েছে তোমরা এখানে গিয়ে এই চ্যাপ্টারটা পাবে, যে চ্যাপ্টারে বলা হয়েছে ডিবেটস অন দ্য ফিউচার স্ট্র্যাটেজি আফটার সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। আমরা আগের দিনের ভিডিও অবধি একটা পুরো আন্দোলনকে কমপ্লিট করে এসেছি, সেটা হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন। সেইখানে আমরা দেখেছিলাম কি কি ঘটনা হয়েছিল। প্রথমে এই আন্দোলনটা শুরু হয়েছিল কি জন্য? ভারতের স্বাধীনতার জন্য। মানে সেই সময় থেকে কংগ্রেসের মূল দাবি হয়ে দাঁড়ায় যে আমাদের পূর্ণ স্বাধীনতা, পুরো স্বরাজ দিতে হবে, পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এবং সেইভাবে আন্দোলন শুরু হয়, কিন্তু মাঝপথে আন্দোলনটা বন্ধ হয়ে যায়, কারণ তোমরা জানো যে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজি যোগদান করেছিলেন। আমি এগুলো আগের দিনে আলোচনা করে এসেছি। তো সেই সময় বন্ধ হয়ে যায়। তারপর গোল টেবিল বৈঠকের যে উদ্দেশ্য ছিল সেটা ব্যর্থ হওয়ার পরে গান্ধীজি ভারতে ফিরে আসেন, দিয়ে আবার যে আইন অমান্য আন্দোলন সেটা শুরু করেন। কিন্তু সেই আন্দোলনটা বেশি দিন চলে না। আলটিমেটলি কি হয়? আইন অমান্য আন্দোলন বন্ধ হয়ে যায়। এবার এই আইন অমান্য আন্দোলন বন্ধ হয়ে যাওয়ার পরে কংগ্রেস কি কাজ করবে, তাদের স্ট্র্যাটেজি কি হবে, সেই নিয়ে আলোচনা এবার শুরু হয়। কারণ আইন অমান্য আন্দোলনের পরে আবার যে বড় আন্দোলনটা হবে সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। তার মধ্যবর্তী সময়টাতে একাধিক ঘটনা ঘটে। সেই সময় কংগ্রেসের হাতে কোনো সেরকম আন্দোলন ছিল না, তাদের সেরকম কোনো পলিটিক্যাল ওয়ার্ক ছিল না। তো সেই সময় আলোচনা হতে থাকে কংগ্রেসের মধ্যেকার যারা লিডার রয়েছেন তাদের মধ্যে, যে এই সময় স্ট্র্যাটেজি আমাদের কি হবে, সেইটাই এখানে আলোচনা করা হয়েছে এবং সেইটাই আমরা আজকে পড়ব। তো শুরু করছি আজকের ক্লাস। ফলোইং দ্য উইথড্রল অফ দ্য সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট দেয়ার ওয়ার টু স্টেজ ডিবেট অন দ্য ফিউচার স্ট্র্যাটেজি অফ ন্যাশনালিস্ট। দ্য ফার্স্ট স্টেজ ওয়াজ অন হোয়াট কোর্স অফ ন্যাশনাল মুভমেন্ট শুড টেক ইন দ্য ইমিডিয়েট ফিউচার। অর্থাৎ সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে দু ধরনের কথাবার্তা কংগ্রেসের মধ্যে থেকে উঠে আসে, যে এবার ভবিষ্যতে কি কাজ করা উচিত। একদল বলছে, প্রথম যে দলটা তারা বলছে ডিউরিং দিস ফেজ অফ দুটো আলোচনা উঠে আসে দুটো টাইমে।
ওকে, দুটো টাইম বলতে একটা হচ্ছে 1934-35 খ্রিস্টাব্দে, এই সময়টাতে এই সময় এক রকমের কথা ওঠে। আবার এর পরে 1937 খ্রিস্টাব্দে এরপর থেকে আবার একটা নতুন ধরনের আলোচনা শুরু হয়। অর্থাৎ দু রকমের সময়, দু রকমের সময়কাল এই এই পুরো মধ্যবর্তী সময়টাতে কংগ্রেস দেখে। প্রথমটা হচ্ছে এই 1934 থেকে 35, এই সময়টাতে কোনো মাস মুভমেন্ট ছিল না। মাস মুভমেন্ট বলতে বাংলায় হচ্ছে গণ আন্দোলন, কোনো ধরনের গণ আন্দোলন ছিল না। তার ফলে কি কাজ করা হবে সেই নিয়ে একটা আলোচনা হয়। সেকেন্ড স্টেজের আলোচনা শুরু হয় 1937 খ্রিস্টাব্দের পর থেকে, কারণ এই সময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দে একটা নতুন ভারত শাসন আইন আসে, এবং সেই অনুযায়ী ঠিক হয় যে প্রান্তগুলোতে ভোট হবে। এখানে একটা জিনিস বলে রাখি, এতদিন যে ভোটটা হতো সেটা শুধুমাত্র কেন্দ্রীয় স্তরে হতো, সেন্ট্রাল লেজিসলেচার বা কেন্দ্রীয় আইনসভাতে হতো। প্রান্তীয় আইনসভা বা প্রান্ত বলতে সে সময় রাজ্যগুলোকে বোঝানো হতো, রাজ্যের যে আইনসভাগুলো ছিল সেইগুলোতে কোনো রকম ভোট হতো না। প্রথমবার এই 1935 খ্রিস্টাব্দের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে এইটা ঠিক হয় যে প্রান্তগুলোতেও ভোট হবে। এবার যখন এই কথাটা বলা হয় তখন আবার কংগ্রেসের মধ্যে কথা উঠতে থাকে যে এই ভোটে তারা অংশগ্রহণ করবে কি করবে না। এবার দ্য ফার্স্ট স্টেজ ডিবেট, অর্থাৎ আমরা যে প্রথম স্টেজটা দেখলাম 1934 থেকে 35, এই সময়টাতে যে আন্দোলন, এই সময়টাতে কথাবার্তা সেইটা কিরকম হয় সেইটা ফার্স্টে বলা হচ্ছে এখানে। Three perspectives were put forward on the nationalist would work on immediate after the end of civil disobedience movement। অর্থাৎ এখানে কংগ্রেসের মধ্যে থেকে তিন ধরনের কথা ওঠে এই সময়টাতে। যে সময়টার কথা বলা হচ্ছে তখনও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন পাস হয়নি, তার মাধ্যমে বলা হয়নি যে এবার একটা নির্বাচন হবে। সেই সময়টাতে তিন রকমের কথা কংগ্রেসের মধ্যে উঠে আসে। একদল বলে যে তারা গান্ধীজির বক্তব্য, যেটা গান্ধীজি যা বলছেন সেরকম করবেন, অর্থাৎ গান্ধীজি এই সময়টাতে আমরা পুনা প্যাক্ট বা এই সমস্তগুলো দেখে এসেছি আগে, তা তিনি কনস্ট্রাকটিভ ওয়ার্ক করতে চাইছিলেন। কনস্ট্রাকটিভ ওয়ার্ক মানে মানুষের মধ্যে গিয়ে মানুষকে বোঝানো, তাকে রাজনৈতিকভাবে শিক্ষিত করা, সমাজের যে প্রবলেমগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে কথা বলা, সেইগুলোতে থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, সেই সমস্ত কাজগুলোকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়ার্ক। তো একটা দল চাইছে যে এই কনস্ট্রাকটিভ ওয়ার্ক তারা করবে গান্ধীজির নির্দেশ মতো, বা গান্ধীজি যেরকম করছেন সেরকম। দেয়ার শুড, সেকেন্ড যে কথাবার্তা ওঠে, মানে সেকেন্ড যে দলটা, তারা বলে দেয়ার শুড বি এ কনস্টিটিউশনাল স্ট্রাগল অ্যান্ড পার্টিসিপেশন ইন ইলেকশন ইন দ্য সেন্ট্রাল লেজিসলেচার ডিউ ইন 1934 অ্যাজ অ্যাডভোকেটেড বাই M.A. আনসারি, আসিফ আলী, ভুলাভাই দেশাই, এস সত্যমূর্তি অ্যান্ড B.C. রয় অ্যামং আদার্স। অর্থাৎ এখনো পর্যন্ত প্রান্তীয় যে প্রান্তগুলো তাতে ভোটের কথা হয়নি, কিন্তু আরেকটা কথা এই সময় উঠতে শুরু হয় যে 1934 খ্রিস্টাব্দে সেন্ট্রাল লেজিসলেচারে ভোট হবে। এই ভোটটা কমন আগে থেকেই হতো, এবারও একটা নতুন ভোট হওয়ার কথা ছিল 1934 খ্রিস্টাব্দে। ব্রিটিশ সরকার বলে যে কেন্দ্রীয় যে আইনসভা সেখানে ভোট নেওয়া হবে, এবং একটা দল কংগ্রেসের মধ্যে থেকে তারা বলে যে আমরা এই ভোটের মধ্যে অংশগ্রহণ করব, আমরা ভোটে পার্টিসিপেট করব, আমরা এখানে আমাদের প্রার্থী দেব। এদের মধ্যে ছিলেন যারা, তারা হচ্ছেন M.A. আনসারি, আসিফ আলী, ভুলাভাই দেশাই, এস সত্যমূর্তি এবং B.C. রয়। এরা প্রমিনেন্ট বড় বড় লিডার। এছাড়াও অনেকে এইরকম একটা কথা বলতে শুরু করে। তো প্রথম যারা গান্ধীজির ফলো, মানে একদম পুরোপুরি গান্ধীজিকে যারা ফলো করছিল, তাদের বক্তব্য ছিল আমরা কোনো রকম এখন সাংবিধানিক কাজে বা আমরা কোনো রকম ভোটের মধ্যে যাব না, আমরা শুধুমাত্র কনস্ট্রাকটিভ ওয়ার্ক করব। সেকেন্ড যে দলটা দেখলাম তারা বলছে আমরা সেন্ট্রাল লেজিসলেচার বা কেন্দ্রীয় আইনসভার ভোটের মধ্যে অংশগ্রহণ করব। ঠিক আছে, থার্ড যেটা, সেটা পরের স্লাইডে বলা হয়েছে। এখানে সেকেন্ড যে দলটা ছিল তাদের সম্পর্কে আরো একটু কথা বলা হচ্ছে। ইন এ পিরিয়ড অফ পলিটিক্যাল অ্যাপাথি, ইলেকশনস অ্যান্ড কাউন্সিল ওয়ার্ক could be utilized to keep up the political interest and moral of the পিপল। কারণ এই সময় কোনো আন্দোলন চলছিল না, মানুষ মনে করবে হয়তো যে কংগ্রেস কোনো রকমেরই সাংবিধানিক বা কোনো রকমেরই রাজনৈতিক কাজ করছে না, সেইটা যাতে না হয় সেই কারণে কিছু ব্যক্তিরা বলে যে আমরা যদি ভোটে অংশগ্রহণ করি তো অন্তত মানুষের কাছে এই বার্তা যাবে যে ঠিক আছে কংগ্রেস ভোটে দাঁড়াচ্ছে, কংগ্রেস কোনো রাজনৈতিক কাজকর্ম করছে। সেকেন্ড দলটা গেল। এবার হচ্ছে থার্ড দল।
থার্ড দল যারা ছিল তারা হচ্ছে কংগ্রেসের বলা যেতে পারে ইয়ং যারা যুবক বৃন্দ, তারা এ স্ট্রং লেফটিস্ট ট্রেন্ড উইদিন দ্য কংগ্রেস রিপ্রেজেন্টেড বাই নেহেরু ওয়াজ critical of both constructive work and council entry. 3 নম্বর যে দলটা, এই দলে ছিল, এই দলটার প্রধান ছিলেন জওহরলাল নেহেরু, এছাড়াও সুভাষচন্দ্র বসু, এছাড়াও অনেকে যারা সেই সময় বলা যেতে পারে লেফটিস্ট। লেফটিস্ট মানে কি জিনিসটা আমি একটা জিনিস বলে দিচ্ছি, রাজনৈতিক ক্ষেত্রে এটা রাজনৈতিক পুরোপুরি ব্যাপার। এখনো তোমরা শোনো রাইট উইং, লেফট উইং, যারা বিজেপিকে বলা হয় রাইট উইং পার্টি, আবার সিপিএম কে বলা হয় লেফট উইং পার্টি। এর মানে অ্যাকচুয়ালি হচ্ছে রাইট উইং যারা ট্র্যাডিশনাল চিন্তাভাবনায় বিশ্বাসী, লেফট উইং হচ্ছে যারা র্যাডিক্যাল চিন্তাভাবনায় বিশ্বাসী, অর্থাৎ তারা মনে করে যেটা এখন চলছে সেটার থেকে আমরা অনেক কিছু মানে আমরা চেঞ্জ করব, এটাকে লেফট উইং বলা হয়। ঠিক আছে, লেফট উইং মানে সবসময় যে কোনো বাম শাসিত মানে মানে সরি কোনো সিপিএম বা এরকম মার্ক্সবাদী কেউ হতে হবে সেরকম নয়, মানে সেই সময়ের যে চিন্তা ভাবনা তার থেকে যদি ব্যতিক্রমী কোনো চিন্তা ভাবনা কেউ করে তাদেরকে লেফটিস্ট বলা হয়। ঠিক আছে, এই ক্ষেত্রেও তাই। তো নেহেরু, সুভাষচন্দ্র বসু এরা কিন্তু, এর মানে এই নয় যে এরা ওই রকম আইডিওলজি, পলিটিক্যাল আইডিওলজি আলাদা ছিল, সবার আইডিওলজি একই যে আমাদের স্বাধীনতা আনতে হবে, কিন্তু এদের চিন্তা ভাবনাটা বাকিদের থেকে আলাদা ছিল। তারা বলছে আমরা কনস্ট্রাকটিভ ওয়ার্কে যাব না। কনস্ট্রাকটিভ ওয়ার্কে যাব না এর কারণ হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে মানুষের মধ্যে যথেষ্ট বেশি রাজনৈতিক চিন্তা আছে, তো এখন আমাদের দরকার আন্দোলন, রাজনৈতিক এরকম করার কোনো প্রয়োজন নেই, কনস্ট্রাকটিভ ওয়ার্কের প্রয়োজন নেই, বা আমরা কাউন্সিলের মধ্যেও যাব না, কারণ আমরা তো চাইছি পূর্ণ স্বাধীনতা। এই যে দলটা, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে পূর্ণ স্বাধীনতা লাভ করা। সেখানে দাঁড়িয়ে এই সময় হঠাৎ করে ব্রিটিশ সরকার একটা ভোট নিচ্ছে, সেই মানে ভোট করতে চাইছে, সেখানে আমরা কেন অংশগ্রহণ করব? এই কিছুর মধ্যেই আমরা যাব না। আমরা এখন নতুন একটা আন্দোলন শুরু করব, নতুন একটা মাস স্ট্রাগল শুরু করব, অর্থাৎ একটা জন আন্দোলন শুরু করব, যেমন করে এটা হয়েছিল আইন অমান্য আন্দোলন হয়েছিল, সেরকম আন্দোলন করব। কারণ ওই আন্দোলনটা যেটা তার কথা ছিল যে আমরা পূর্ণ স্বাধীনতা আনবো, সেটা আনতে পারিনি, মাঝপথে বন্ধ হয়ে গেছে। তো তাদের বক্তব্য এখন ঠিক আছে, মানুষও রেডি আছে, আমরাও রেডি আছি, আমাদের একটা আন্দোলন করা প্রয়োজন। তো এই রকমের 3টে দল এই সময় তৈরি হয়। ক্লিয়ার? ফাইনালি কি হয়, কাউন্সিল এন্ট্রিকেই সম্মতি দেওয়া হয়, কংগ্রেসের তরফ থেকে কাউন্সিল এন্ট্রিকেই সম্মতি দেওয়া হয়, অর্থাৎ যে সেকেন্ড যে দলটা যেটা কথা বলছিল যে আমরা কাউন্সিলের মধ্যে অংশগ্রহণ করব, আমরা ভোটে অংশগ্রহণ করব, সেটাকেই মেনে নেওয়া হয়। ন্যাশনালিস্ট উইথ apprehension of and British officials would hope expected a split in Congress on Surat line soon or later, but Gandhi conciliated the proponents of council entry by acceding to their basic demand of permission to enter the legislature. এবার দেখো, যখন এরকম কংগ্রেসের মধ্যে দল তৈরি হচ্ছে, আলাদা আলাদা মত উঠে আসছে, ব্রিটিশ সরকার খুব খুশি হয়। তারা ভাবে যে যেরকম করে সুরাটের বিভাজন হয়েছিল কংগ্রেসের, সেরকম একটা বিভাজন আবার দেখা যাবে। কিন্তু সুরাটের সময় গান্ধীজি ছিলেন না, এখানে আছেন গান্ধীজি, একজন মানে বিচক্ষণ পলিটিক্যাল ব্যক্তি হচ্ছেন এই মহাত্মা গান্ধী। তিনি বুঝতে পারেন যদি এই অবস্থাতে এই 3টে মতই চলতে থাকে, কংগ্রেসে ভাঙন ধরবেই, এবং সেইটা যাতে না হয় তিনি একটা মতকে মেনে নেন, সেটা হচ্ছে আমরা কাউন্সিলে যাব। অর্থাৎ গান্ধীজির যে কনস্ট্রাকটিভ ওয়ার্ক, সেইটাকে তিনি নিজের কাজকে বন্ধ করেন, মানে অত সম্মত হন না, বরঞ্চ তিনি বাকি যারা বলছে যে আমরা এতে ঢুকবো বা ভোটে অংশগ্রহণ করবো, তাদের কথা মেনে নেন। এখানে তার কারণ আছে, তিনি অনেকটা কথা বলেন এখানে, সেটা বলা হচ্ছে যে দেখো, কাউন্সিলে এন্ট্রি নেওয়া হচ্ছে মানে তো এই নয় যে কংগ্রেসের যতজন সদস্য রয়েছেন, যারাই রয়েছেন সকলেই ভোটে অংশগ্রহণ করবে। তাদের মধ্যে কিছু লোক ভোটে অংশগ্রহণ করবে, বাকিরা থাকছে, বাকিরা কনস্ট্রাকটিভ ওয়ার্ক করতেই পারে। গান্ধীজি নিজেই কনস্ট্রাকটিভ ওয়ার্ক করছেন, বাকিরা করতে পারে। যারা ভোটে যেতে চাইছে ভোটে যাক, অসুবিধে নেই। আর যারা থার্ড যে পার্টিটা, তাদেরকেও তিনি বোঝান। ঠিক আছে, assuring the leftist, Gandhi said that the withdrawal of the civil disobedience movement did not mean bowing down before opportunities or compromising with the imperialism. লেফটিস্ট যারা ছিল, অর্থাৎ নেহেরু,
এবং সুভাষচন্দ্র বসু এরা যারা ছিল তাদেরকে বোঝানো হয়, গান্ধীজি বোঝান যে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট শেষ হয়ে গেছে বা আইন অমান্য আন্দোলন তুলে নেওয়া হয়েছে, তার মানে এই নয় যে আমরা আন্দোলনই পুরোপুরি বন্ধ করে দিচ্ছি। আমরা আন্দোলন করব, কিন্তু এখন কিছুটা টাইম দরকার, সেই টাইমটা নিয়ে আবার আন্দোলন করব। তো ঠিক আছে, তিনটে দলকেই করা হয়, তিনটে দলকেই সম্মত করা হয় এবং ফাইনালি ঠিক হয় যে কংগ্রেস কাউন্সিল এন্ট্রি করবে, অর্থাৎ তারা ভোটে নির্বাচনে অংশগ্রহণ করবে। আর কোন নির্বাচন এটা হচ্ছে সেন্ট্রাল লেজিসলেচারের নির্বাচন, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভাতে নির্বাচন। তো ইন মে 1934 অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মিট অ্যাট পাটনা to set up a parliamentary board to fight elections under the aegis of Congress itself। অর্থাৎ মে 1934 খ্রিস্টাব্দের মে মাসে কংগ্রেস পাটনাতে মিট করে, একটা মিটিং করে, এবং সেই মিটিংয়ে ঠিক হয় যে একটা বোর্ড তৈরি করা হবে যারা ভোটে অংশগ্রহণ করবে। ঠিক আছে, সেরকম একটা দল গঠন করা হয়েছে, এরা যাবে, এরা গিয়ে নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়াবে। এবং যেহেতু এই সময় কংগ্রেসের সমস্ত দায়িত্ব নিত কংগ্রেস ওয়ার্কিং কমিটি, তো সেই কংগ্রেস ওয়ার্কিং কমিটি পাটনাতে এইটা ডিসিশনটা নেয় এবং ফাইনালি সেন্ট্রাল লেজিসলেচারে হয়, ভোট হয়, কেন্দ্রীয় আইনসভাতে ভোট হয় নভেম্বর 1934 খ্রিস্টাব্দে, এবং কংগ্রেস এখানে 45টা সিট পায় 75টা সিটের মধ্যে। টোটাল ভারতীয়দের জন্য রিজার্ভ ছিল 75টা সিট, তার মধ্যে 45টাই সিট পায় কংগ্রেস। তো তাহলে ভালো একটা ফল লাভ করে কংগ্রেস। এটা গেল হচ্ছে সেন্ট্রাল লেজিসলেচারে ভোটের ব্যাপারটা, কেন্দ্রীয় আইনসভাতে ভোট, এরকম একটা ব্যাপার গেল। এবার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটা হচ্ছে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন। এখানে কি কি বলা হয়? মেন ফিচার, মূল যে বৈশিষ্ট্য এই ভারত শাসন আইনে, সেটা এখানে পুরো বলা হয়েছে। তার আগে এটা কবে পাবলিশ হয়েছিল, কবে পাস হয়? 1935 খ্রিস্টাব্দের আগস্ট মাসে ব্রিটিশ পার্লামেন্টে এই ভারত শাসন আইনটা পাস হয়। ব্রিটিশ পার্লামেন্ট বলতে যেটা ব্রিটেনে অবস্থিত, ব্রিটেনের যেরকম উচ্চকক্ষ নিম্নকক্ষ সেম সেই সময় ছিল, সেখানে পাস হয় 1935-এর আগস্টে। এবং দিয়ে এখানে যে মেন জিনিসগুলো বলা হয় তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফেডারেশন, অর্থাৎ একটা ভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের কথা 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মাধ্যমে বলা হয়। এবার এই ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যাপারটা কি, এতদিন অব্দি ভারতবর্ষ ছিল, কিন্তু সেটা যে একটা টোটাল যুক্তরাষ্ট্র, একটা ফেডারেশন, সেই রকম কোনো ব্যাপার ছিল না। কিছু ছিল ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স, অর্থাৎ যেগুলো ব্রিটিশদের ডাইরেক্ট আন্ডারে রয়েছে, ব্রিটিশরা সেখানে শাসন করে, সেরকম কিছু রাজ্য ছিল। কিছু রাজ্য ছিল সেখানকার রাজা যারা ছিল তারা নিজেরা শাসন করত, এগুলোকে বলা হয় দেশীয় রাজ্য। ওকে, তো এদের সকলকে নিয়ে বলা হয় একটা ইন্ডিয়ান ফেডারেশন তৈরি করা হবে। ইট ওয়াজ টু comprise all British Indian provinces, all chief commissioner provinces and all Indian state or princely state। অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে, প্রিন্সলি স্টেট গুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটা ফেডারেশন তৈরি করা হবে। চিফ কমিশনারের প্রভিন্স আর সেটা আলাদা কিছু নয়। দেখো এখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই ব্যাপারটা না তো গুলিয়ে যাবে। ব্রিটিশ ইন্ডিয়ান যে প্রভিন্স, অর্থাৎ ব্রিটেনের ডাইরেক্ট কন্ট্রোলে ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, তাদের মধ্যে কিছু রাজ্য ছিল যেখানে শাসন করতো গভর্নর জেনারেল। ওকে, কিছু রাজ্য ছিল যেখানে ছিল গভর্নর জেনারেল এখানে শাসন করত। কিছু রাজ্য ছিল যেগুলোতে শাসন করত চিফ কমিশনার। ঠিক আছে, চিফ কমিশনার। ওকে, তো চিফ কমিশনার এখানে শাসন করত। এবার এই চিফ কমিশনার এবং গভর্নর জেনারেল, এদের দুজনের ওপরে একদম সব থেকে উচ্চ পোস্টে যে বসে থাকতো তাকে বলা হয় ভাইসরয়। এর নামটা তোমরা সকলেই জানো, ভাইসরয় বলে যাদেরকে বলা হয়। বিভিন্ন সময় বিভিন্ন ভাইসরয়রা হয়েছেন, এদের সম্পর্কে অ্যাকচুয়ালি আমরা পড়ি ভাইসরয়দের সম্পর্কে, কিন্তু তার নিচে কিভাবে শাসন হতো সেটাও এখানে মনে রাখো। গভর্নর জেনারেল কিছু স্টেটের শাসন করতো
চিফ কমিশনার কিছু স্টেটে শাসন করতো। তখন রাজ্য বলা হতো না, প্রান্ত বলা হতো। তো কিছু প্রান্ত গভর্নর জেনারেল, কিছু প্রান্ত হচ্ছে চিফ কমিশনার। এবার যেগুলোতে চিফ কমিশনার শাসন করতো সেগুলোকে বলা হচ্ছে চিফ কমিশনার প্রভিন্স, যেগুলো গভর্নর জেনারেল শাসন করতো সেগুলোকে বলা হচ্ছে গভর্নর জেনারেল প্রভিন্স। এই দুটো ছাড়াও আরো একটা প্রভিন্স ছিল, আরো এক রকমের রাজ্য ছিল, সেগুলো হচ্ছে প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেট বা বাংলায় হচ্ছে দেশীয় রাজ্য। এইগুলোতে ডাইরেক্ট ব্রিটিশ ভাইসরয় শাসন করতো না, বা ব্রিটিশরা ডাইরেক্ট এখানে শাসন করতো না। এখানকার যারা রাজারা ছিল, যেমন ধরো মাইসরের যে রাজা ছিল সে মাইসর অঞ্চলটাকে শাসন করতো, কিন্তু তারা মেনে নিয়েছিল যে আমরা ব্রিটেনের আন্ডারে রয়েছি। এইরকম 3 রকমের রাজ্য ছিল। তো এই 3 ধরনের রাজ্যকে একত্রিত করে একটা অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি করার কথা এই সময় বলা হয়। এবার এই ফেডারেশনে যুক্ত হতে গেলে কি বলা হয়, কিছু কিছু দেওয়া হয়, কিছু কিছু মানে বলা যেতে পারে কন্ডিশন দেওয়া হয়। সেই কন্ডিশনগুলোর প্রথম কন্ডিশন হচ্ছে স্টেট উইথ অ্যালটমেন্ট অফ 50 সিটস ইন দ্য প্রপোজড কাউন্সিল অফ স্টেট শুড এগ্রি টু জয়েন দ্য ফেডারেশন। তারাই জয়েন হতে পারবে যাদের টোটাল 52টা সিট রয়েছে তাদের স্টেট কাউন্সিল, যেটা স্টেট লেজিসলেচার, তাতে 52টা সিট রয়েছে, তাহলেই জয়েন হতে পারবে। সেকেন্ড হচ্ছে এগ্রিগেট population of state in the above category should be 50% of the total population of the Indian state। অর্থাৎ সেই রাজ্যটা যদি এতে জয়েন হতে চায়, এই অল ইন্ডিয়া ফেডারেশনে জয়েন হতে চায়, তাহলে তাকে তার টোটাল 50% জনসংখ্যা থাকতে হবে। এটা কোনোদিনই সম্ভবই নয়। সেটার জন্য অ্যাকচুয়ালি কোনোদিনই অল ইন্ডিয়া ফেডারেশন তৈরি হয়নি, কিন্তু প্রথমবার এই অল ইন্ডিয়া ফেডারেশন গঠনের কথা এই 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের মাধ্যমে বলা হয়। এটা মনে রাখো, কিন্তু এই রকম ফেডারেশন কোনোদিনই তৈরি হয়নি, কারণ এই যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছিল সেগুলো ফুলফিলই করা যায়। ওকে, এবার এই আইনে আর যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফেডারাল লেভেল মানে হচ্ছে কেন্দ্রীয় স্তরে, ফেডারাল লেভেলে। আর একটা এখানে দেখবে রয়েছে প্রভিশনাল স্তরে, অর্থাৎ রাজ্যগুলোর স্তরে। 2 রকমের কথা বলা হয়, সেই 2 রকমের জিনিস একটু একটু করে আমরা দেখে নেবো। যে প্রথম হচ্ছে ফেডারাল লেভেলে। ওকে, ফেডারাল লেভেলকে আবার দুভাগে ভাগ করে আমরা পড়বো, একটা হচ্ছে এক্সিকিউটিভ আর একটা হচ্ছে লেজিসলেচার। এক্সিকিউটিভের বাংলা হচ্ছে কার্যনির্বাহী। ওকে, কার্যনির্বাহী। এক্সিকিউটিভের বাংলা হচ্ছে কার্যনির্বাহী। কার্যনির্বাহী শব্দের অর্থ কি একটা জিনিস আগে বলে নিক। এক্সিকিউটিভ মানে কি? এক্সিকিউটিভ মানে, তার আগে জানো যে লেজিসলেচার মানে কি? লেজিসলেচার মানে হচ্ছে আইনসভা। অর্থাৎ এইখানে লেজিসলেচারে কি হবে? আইন তৈরি হবে। ক্লিয়ার? লেজিসলেচারে হবে আইন তৈরি, সেই আইনগুলোকে কাজে লাগাবে এক্সিকিউটিভ অর্থাৎ কার্যনির্বাহী। এক জায়গায় আইন তৈরি হচ্ছে, সেটাকে কাজে লাগানো, তার মাধ্যমে শাসন করা, সেটা করবে এক্সিকিউটিভ। তো এই দুটো লেভেলে কি চেঞ্জ করা হয় বা কি কি বলা হয় সেটা। দ্য গভর্নর জেনারেল ওয়াজ দ্য পিভট অফ দ্য এন্টায়ার কনস্টিটিউশন। গভর্নর জেনারেলকে বা ভাইসরয় নাম বলতে পারো, তাকে একদম সব থেকে উঁচু পদ দেওয়া হয়, যেটা আগেও ছিল, এখনো রাখা হয়। পুরো শাসন ব্যবস্থার প্রধান তাকে বানানো হয়। সাবজেক্ট টু বি অ্যাডমিনিস্ট্রেটেড ওয়ার ডিভাইডেড ইন্টু রিজার্ভ অ্যান্ড ট্রান্সফার সাবজেক্ট। এই জিনিসগুলো কিন্তু আগেও ছিল, আমরা ভালো করে মনে করো, এগুলো আগেও হয়ে গেছে। মানে এরকম কথা আগের আইনগুলোতেও বলা হয়েছে, এটাতেও বলা হচ্ছে। কারণ ভাইসরয় অলরেডি ছিল প্রধান, তাকে আবার প্রধান বানানো, বা দুটো ভাগে ভাগ করে দেওয়া, রিজার্ভটা ট্রান্সফার্ড, এটাও আগে হয়েছে। তাহলে বারে বারে এরকম বলার কারণ কি? দেখো, প্রত্যেকবার যখন আইন চেঞ্জ হচ্ছে, আগের আইনটা পুরোপুরি বাতিল দিয়ে নতুন একটা আইন হচ্ছে, তখন সেইটার অনুযায়ী শাসন হবে। তো আগের কথাগুলো এখানে যেগুলো আগের রাখার সেগুলো রাখা হচ্ছে, নতুন কিছু জিনিস হলে সেটা নতুন জয়েন করানো হচ্ছে, অ্যাড করা হচ্ছে। তো সেরকম তো টোটাল যা শাসন, টোটাল যা ব্যাপার রয়েছে সেটাকে দুটো ভাগে ভাগ করে রাখা হয়েছে। একটা হচ্ছে রিজার্ভ, একটা হচ্ছে ট্রান্সফার। রিজার্ভ যেগুলো, সেইখানে শুধুমাত্র ব্রিটিশরাই সেগুলো শাসন করতে পারবে। বেশ কিছু জিনিস, যেমন ফরেন অ্যাফেয়ার্স, যেমন ডিফেন্স, এখানে বলা হয়েছে ফরেন অ্যাফেয়ার্স, ডিফেন্স, ট্রাইবাল অ্যাফেয়ার্স, ঠিক আছে, এসেন্সিয়াল অ্যাফেয়ার্স, সরি
ইক্লিসিয়াস্টিক্যাল অ্যাফেয়ার্স, এটার মানে হচ্ছে ধর্মীয় কাজকর্ম। তো ফরেন অ্যাফেয়ার্স, বিদেশ নীতি, ডিফেন্স বা সুরক্ষা, এই সমস্ত জিনিসগুলো শুধুমাত্র ব্রিটিশরাই এগুলোকে শাসন করতে পারবে, এগুলোতে ভারতীয়দের কোনো হাত থাকবে না। অন্যদিকে এগুলো সবই ছিল রিজার্ভ ক্যাটাগরির মধ্যে। অন্যদিকে ট্রান্সফার যে জায়গাগুলো ছিল সেইগুলো ভারতীয় যারা মন্ত্রী তারা সেগুলোকে শাসন করতে পারবে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, এরকম যেগুলো খুব খুব আহ, জিনিস যেগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস সেইগুলো রাখা হয় রিজার্ভড এর মধ্যে, যেগুলো কম ইম্পর্টেন্ট জিনিস সেগুলোকে ট্রান্সফার্ড এর মধ্যে রাখা হয়। ওকে, এইরকম হচ্ছে ব্যাপার, এইরকম একটা ব্যাপার করা হয় কার্যনির্বাহী বা এক্সিকিউটিভ ক্ষেত্রে। আর ট্রান্সফার সাবজেক্ট যেটা বললাম সেগুলো হচ্ছে ভারতীয় যারা মিনিস্টার তারা করবে, কিন্তু তাদের ওপরেও গভর্নর জেনারেলের হাত রয়েছে। গভর্নর জেনারেল চাইলে তাদের কাজের মধ্যেও হস্তক্ষেপ করতে পারে, কিন্তু ভারতীয় মন্ত্রীরা চাইলেও এই রিজার্ভ ক্যাটাগরিতে যেগুলো রয়েছে সেগুলোতে কোনো রকম কিছু বলতে পারবে না, এটা বলা হয়। অন্যদিকে লেজিসলেচার বা আইনসভাতে বলা হয় দ্য বাই ক্যামেরাল লেজিসলেচার ওয়াজ টু বি অ্যান আপার হাউস অ্যান্ড এ লোয়ার হাউস, এখানে গঠন করা হয়। প্রথমবার এটা করা হয় দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যেটা এখনো রয়েছে। আমরা যেটাকে লোকসভা রাজ্যসভা বলি, সেটা অ্যাকচুয়ালি দ্বিকক্ষ বিশিষ্ট, দুটো কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা সেম এখানে করা হয়। আপার হাউস বা উচ্চ কক্ষকে বলা হয় কাউন্সিল অফ স্টেট, অন্যদিকে লোয়ার হাউসকে বলা হয় ফেডারাল অ্যাসেম্বলি। এই দুটো তৈরি করা হয়। দ্য কাউন্সিল অফ স্টেট ওয়াজ to be a 260-member house, partly directly elected from British Indian province and partly 40% nominated by the princes. একটু আগেই বললাম দু রকমের রাজ্য ছিল, একটা হচ্ছে ডাইরেক্ট ব্রিটিশরা শাসন করতো যেখানে, সেটা ব্রিটিশদের আন্ডারে, সেগুলোকে ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স বলা হচ্ছে। যেগুলো হচ্ছে প্রিন্সলি স্টেটগুলোর হাতে রয়েছে, মানে দেশীয় রাজাদের হাতে রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে প্রিন্সলি স্টেট। তো এখানে যে 260 মেম্বার এই আইনসভাতে থাকবে, ঠিক আছে, সেইখানে 60% মেম্বার আসছে ভোটের মাধ্যমে, এবং ভোটটা নেওয়া হচ্ছে যেটা ব্রিটিশদের আন্ডারে রয়েছে যে জায়গাটা সেইটুকু জায়গার মধ্যে। আর 40% সিট সেটা রিজার্ভ রাখা হচ্ছে প্রিন্সলি স্টেটদের জন্য, সেখানকার রাজারা নমিনেট করে করে পাঠাবে। এইরকম দুটো হাউস, মানে এরকম দুরকম ভাবে এখানে যারা সদস্য তাদের নির্বাচন করা হচ্ছে। অন্যদিকে প্রভিশনাল অটোনমি, অর্থাৎ এখানে প্রথমবার যেটা করা হয়, প্রান্তগুলোকে স্বায়ত্ত শাসন দেওয়া হয়। এতদিন অবধি প্রান্তগুলোকে স্বায়ত্ত শাসন দেওয়া হয়নি, তাদেরকে শাসন করত সেন্ট্রাল গভর্নমেন্ট। প্রান্ত বলতে রাজ্য, এই প্রভিশনাল বা প্রান্ত বলতে হচ্ছে রাজ্য। তো রাজ্যগুলোকে এবার স্বায়ত্ত শাসন দেওয়া হয়। যেমন আমরা এখন ভারতে দেখি, আমাদের রাজ্য ধরো পশ্চিমবঙ্গ চাইলে বেশ কিছু আইন বানাতে পারে, তারা নিজে, পশ্চিমবঙ্গে একটা সরকার রয়েছে, তারা সেই এই রাজ্যটাকে চালাচ্ছে। সেম জিনিসটা এইবার প্রথম এই আইনটার মাধ্যমে করা হয়। প্রভিশনাল অটোনমি রিপ্লেস ডায়ারসি, অর্থাৎ আগে কি ছিল, তাদের হাতে কিছু ক্ষমতা ছিল, প্রান্তগুলোর হাতে কিছু ক্ষমতা ছিল, কিন্তু বেশিরভাগটাই তারা সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের উপর শাসন করত। ওকে, সেই জিনিসটা পুরোপুরি বন্ধ করে দেয়। এইটাই হচ্ছে ডায়ারসি। ডায়ারসি শব্দের অর্থ হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন ব্যবস্থা মানে হচ্ছে দু রকমের শাসন চলবে, একদিকে সেন্ট্রাল গভর্নমেন্টও শাসন করছে, আর একদিকে প্রান্তগুলো যেটা প্রভিন্স বলা হতো তারাও, তাদের হাতেও কিছু ক্ষমতা রয়েছে। এরকম দুটো জিনিসকে দু রকমের শাসন একত্রিতভাবে বলা হয় ডায়ারসি। কিন্তু সেটা পুরোপুরি বাতিল করে দিয়ে রাজ্যগুলোর হাতে প্রপার ক্ষমতা দেওয়া হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা কমিয়ে দেওয়া হয়, যেটা এখন বর্তমানে রয়েছে। রাজ্যে কি হবে, রাজ্যে কিরকম ভাবে শাসন হবে, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিতে পারে না। হ্যাঁ, বেশ কিছু জিনিস রয়েছে, কিন্তু রাজ্যের বাকি সমস্ত অধিকাংশ জিনিসই রাজ্যই ঠিক করে। তো সেই রকম ব্যাপারটা এখানে নিয়ে আসা হয়। প্রভিন্স আর গ্র্যান্টেড অটোনমি, প্রভিন্স বা প্রান্তগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া হয় অ্যান্ড সেপারেট লিগাল আইডেন্টিটি, এবং তাদেরকে সেপারেট আলাদা তাদেরকে লিগাল আইডেন্টিটি দেওয়া হয়। এবার এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো যে এবার থেকে রাজ্যগুলো স্বশাসন করবে, নিজেদের শাসন নিজে করবে, অতএব রাজ্যগুলোতেও
মন্ত্রী দরকার, সেই মন্ত্রীর জন্য ভোট নিতে হবে। সেই কারণেই প্রথমে বলা হয়েছে যে এর পরবর্তীকালে এই আইনে যখন বলা হয় যে রাজ্যগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে এবং তাদেরকে মানে এই রাজ্যগুলোতে এবার ভোট নেওয়া হবে, তখন আবার কংগ্রেসের মধ্যে কথা উঠতে শুরু করে, এই ভোটে আমরা অংশগ্রহণ করব না করব না। সেপারেট ইলেক্টোরেট বেসড অন কমিউনাল অ্যাওয়ার্ড হ্যাড টু বি মেড, এগুলো সবই রাখা আছে। যে কমিউনাল অ্যাওয়ার্ডের মাধ্যমে যেরকম বলা হয়েছিল প্রত্যেকের জন্য রিজার্ভ আলাদা আলাদা সিট, সেটাও এখানে রাখা হয়। রাজ্যগুলোর কথা বলা হচ্ছে, এতদিন রাজ্যতে এগুলো ছিল না, শুধুমাত্র সেন্ট্রাল কেন্দ্রে ছিল, এখানে রাজ্যতেও করা হয়। অল মেম্বার্স ওয়ার টু বি ডাইরেক্টলি ইলেক্টেড, এখানে যে মেম্বাররা আসবে তারা ডাইরেক্টলি ইলেক্টেড হবে, তাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে, এই সমস্তগুলো বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে ন্যাশনালিস্ট রেসপন্স। এই যে আইনটা পাশ হলো, এই নিয়ে সেই সময়ের যারা ভারতীয় লিডাররা ছিল তারা কি বলে। The 1935 Act was condemned by nearly all section and unanimously rejected by the Congress. প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিত্ব এই আইনকে রিজেক্ট করে। প্রথম কথা, তার সঙ্গে সঙ্গে কংগ্রেস তো অবশ্যই, কংগ্রেসও রিজেক্ট করে, কারণ এই সময় মানুষের কাছে দরকার ছিল স্বায়ত্তশাসন, কিছু না হোক অন্তত ডমিনিয়ন স্ট্যাটাস। পুরোপুরি স্বায়ত্তশাসন বলতে একদম পুরোপুরি স্বাধীনতা না দেওয়া হলেও যদি ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয় তাও, কিন্তু সেই সমস্ত কিছু মানা হয় না। তার বদলে নতুন করে একটা আইন পাস করে বলা হয় এই করা হবে, ব্রিটিশরা প্রধান। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখলাম ব্রিটিশরা প্রধান, কারণ মেন যে জায়গাগুলো, ডিফেন্স হোক, সমস্ত এইরকম ইম্পর্টেন্ট জায়গা, সেগুলো ব্রিটিশদেরই হাতে থাকছে, রিজার্ভ ক্যাটাগরিতে থাকছে, সেখানে ভারতীয়দের কিছু করার নেই। অর্থাৎ ভারত শাসনে পুরোপুরি ভারতীয়দের স্বাধীনতা এই আইনের মাধ্যমেও দেওয়া হয় না, এবং সেই কারণেই ভারতের অধিকাংশ যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সকলে এই আইনটাকে বাতিল মানে রিজেক্ট করে। শুধুমাত্র হিন্দু মহাসভা, ন্যাশনাল লিবারাল ফেডারেশন, এরা দুজন হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করে। হিন্দু মহাসভা, অন্যদিকে হচ্ছে ন্যাশনাল লিবারাল ফেডারেশন, মানে হচ্ছে উদারপন্থী। লিবারাল ফেডারেশনের বাংলা হচ্ছে উদারপন্থী। এরা এটার ফেভারে কথা বলে, ঠিক আছে। তারা বলে ঠিক আছে, সেন্ট্রালেও যে আইনটা বলা হয়েছে, যে সেন্ট্রাল যে চেঞ্জগুলো করা হয়েছে সেটাও আমরা মানছি, রাজ্যগুলোতে যে চেঞ্জটা করা হয়েছে সেটাও আমরা মানছি। তো এটা ইম্পর্টেন্ট, যেহেতু এক্সেপশন এই দুটো দল, তো এই দুটো দলের নাম মনে রাখতে হবে। দ্য কংগ্রেস ডিমান্ডেড ইনস্টেড দ্য কনভেনিং অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেক্টেড অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। তো কংগ্রেসের এই সময় দাবি ছিল যে এই সমস্ত কিছু না করে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান সভা তৈরি করতে হবে, এটা করা উচিত। তো যেটা আমরা সংবিধানে পড়বো, অলরেডি আমি ক্লাস আপলোড করে দিই, না এখনো হয়নি মনে হয় আপলোড করা, কিন্তু হয়ে যাবে, পরের ক্লাসে হয়তো আপলোড করে দেবো। তো সেখানে প্রথমবার কংগ্রেস ডিমান্ড করে যে আমাদের সংবিধান দরকার, সংবিধান সভা তৈরি করতে হবে। তো এইখান থেকেই তারা ডিমান্ড করতে থাকে যে আমাদের 1935-এর অ্যাক্ট লাগবে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এটাকে আমরা রিজেক্ট করছি, কিন্তু আমাদের একটা সংবিধান সভা তৈরি করতে হবে, দিতে হবে, আমরা সংবিধান তৈরি করবো নিজেদের জন্য। তো যেটা একটু আগে প্রথমেই বললাম এই চ্যাপ্টারে, যে যখনই এইটা বলা হয়, এই আইনটা পাস হয় এবং তারপরে বলা হয় যে একটা ভোট নেওয়া হবে রাজ্যগুলোতে। সেন্ট্রালের ভোট অলরেডি হয়ে গেছে, কংগ্রেস দেখলাম সেখানে বেশ ভালো রকম জয়লাভ করেছে। এবার প্রান্তগুলোতে যখন ভোটের কথা বলা হয় তখন কংগ্রেসের মধ্যে শুরু হয় সেকেন্ড স্টেজ অফ ডিবেট, অর্থাৎ এই সময় থেকে আবার কথাবার্তা উঠতে থাকে যে আমরা এই ভোটে অংশগ্রহণ করব কি করব না। কারণ প্রথমেই কংগ্রেস রিজেক্ট করে দিয়েছে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন, তারপরে তারা আবার ভাবতে থাকে যে এখানে অংশগ্রহণ করা কি আদৌ ঠিক হবে। তো ইন আর্লি 1937 ইলেকশনস টু প্রভিশনাল অ্যাসেম্বলিজ ওয়ার অ্যানাউন্সড। তো 1937 সালে প্রথম দিকে কি হয়, প্রান্তগুলোতে ভোটের ঘোষণা করা হয় যে এবার এখানে একটা ভোট নেওয়া হবে। And once again the debate on the future strategy to be adopted by the nationalists begin, এবং আবার করে নতুন করে তাদের মধ্যে একটা কথাবার্তা শুরু হয় যে এবার কি করা হবে। Everyone in the Congress agreed that the 1935 Act was to be opposed root and branch, but it was not clear how it was to be done in a period when mass movement was not yet possible. কংগ্রেসের প্রত্যেকে এটা মেনে নেয় যে 1935 খ্রিস্টাব্দের যে ভারত শাসন আইন রয়েছে সেটাকে রিজেক্ট করতে হবে, সেটাকে মানবো না আমরা। তার জন্য দরকার কি, একটা প্রতিবাদ করা, একটা আন্দোলন করা।
এবার গণ আন্দোলন এই সময় করাটা সম্ভব ছিল না, কারণ সবে সবে একটা আন্দোলন ফেল হয়েছে, সেটা হচ্ছে এই আইন অমান্য আন্দোলন। তারপরে পরে এই নতুন একটা আন্দোলন তৈরি করা, সেটা একটা আন্দোলন বললেই তো আর আন্দোলন হবে না, সেটাকে মানুষকে প্রচার করতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে, তারপর আন্দোলন হবে। সেই সময়টা এই সময় ছিল না। তো তাদের মধ্যে কথা উঠতে থাকে, অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে, কিন্তু প্রতিবাদটা করব কি করে? আমাদের কাছে সেরকম মাস মুভমেন্ট করার মতো ক্ষমতা এখনো নেই। There is full agreement that the Congress should fight this election on the basis of a detailed political and economic program, thus depending dep- sorry deepening the anti-imperialist consciousness of people. But what to do after the election was not yet clear. অর্থাৎ ফাইনালি তারা ঠিক করে যে আমরা এতে অংশগ্রহণ করব, ভোটে অংশগ্রহণ করব, ভোটে জয়লাভ করে আমরা দেখিয়ে দেব যে ব্রিটিশরা যেরকম চাইছে সেরকম ভাবে আমরা কাজ করতে দেব না, এরকম একটা ব্যাপার। কিন্তু কিভাবে সেটা করব? নয় ভোটে আমরা জিতে গেলাম, করবোটা কি? ভোটে জিতে এই যে যেটা তারা ভাবছে যে ব্রিটিশরা যে মানে জোর বলপূর্বক একটা করে আইন চাপিয়ে যাচ্ছে, সেটার আমরা প্রতিবাদ করব, সেই প্রতিবাদটা করব কি করে? ভোটে জিতলেও কি সেটা করা সম্ভব? এই নিয়েই অ্যাকচুয়ালি এই সময় কথাবার্তা শুরু হয়। ইফ দ্য কংগ্রেস গট মেজরিটি ইন এ প্রভিন্স ওয়াজ ইট টু এগ্রি টু ফর্ম এ গভর্নমেন্ট। আরো কথা হয় যে আমরা তো প্রথমেই এইটার বিরোধিতা করেছি, তারপরেও আমরা ভোটে নয় অংশগ্রহণ করলাম এইটা দেখানোর জন্য যে আমরা এটার প্রতিবাদ করব। কিন্তু যদি ভোটে জিতেও যাই, যদি আমরা সেই কোনো একটা রাজ্যের মেজরিটি পেয়ে যাই, তারপরে কি করব? সেখানে গভর্নমেন্ট তৈরি করব, নাকি আমরা সকলে মিলে বেরিয়ে আসবো গভর্নমেন্ট থেকে, ভোটে জয়লাভ করেও বেরিয়ে আসবো? এই নিয়ে কথাবার্তা হতে থাকে। আবার এখানে দু রকমের কথা উঠে আসে, দু ধরনের কথা। প্রথম কথা, যেমন জওহরলাল নেহরু, সুভাষ বোস and Congress, socialist and communist were opposed to office acceptance and thereby in working of 1935 Act, because they argued that it would negate the rejection of act by the nationalist. It would be like assuming responsibility without power. অর্থাৎ জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু বলেন যে কংগ্রেস প্রথমেই এই আইনটাকে রিজেক্ট করেছে, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনকে রিজেক্ট করেছে, আমরা এটাকে প্রতিবাদ জানাচ্ছি, মানছি না বলেছে। তারপরেও যদি তারা ভোটে অংশগ্রহণ করে, দিয়ে তাতে জয়লাভ করে, দিয়ে সেখানে একটা গভর্নমেন্ট, রাজ্যে গভর্নমেন্ট, সরকার গঠন করে, সেটা একটা অদ্ভুত ব্যাপার হয়ে যাচ্ছে না? এবং সরকার গঠন করেও কি হবে? তা আমাদের হাতে কি থোড়ি কোনো ক্ষমতা থাকবে? থাকবে না। আমাদের হাতে কিছু সামান্য বিষয় যেগুলো দিয়ে মেন যে বিষয়গুলো সেগুলো থাকবে না, সবই থাকবে ব্রিটিশদের হাতে। তাহলে আমরা এখানে কেন এইখানে যাব? তারা বলে যে ঠিক আছে, আমরা প্রতিবাদ জানাতে চাইছি এই আইনের, আমরা এইরকম আইনকে অপোজ করতে চাইছি, তো আমরা কি করব? ভোটে দাঁড়াবো, ভোটে জয়লাভ করব, কিন্তু আমরা সরকার গঠন করব না, বা আমরা সরকার গঠন করলেও আমরা সমস্ত কাজকে বিরোধিতা করব। যেমন আমরা আগে দেখে এসেছি না স্বরাজিস্ট আন্দোলন, স্বরাজ্য পার্টির যেটা বক্তব্য ছিল যে আমরা ভোটে অংশগ্রহণ করব, যদি মানে ভোটে যদি জিতি আমরা আমরা আইনসভাতে গিয়ে ব্রিটিশদের কাজ পণ্ড করে দেবো, তাদেরকে কাজ করতে দেবো না, তাদেরকে কোনো আইন পাস করতে দেবো না, আর যদি এরকম না করতে পারি তাহলে বেরিয়ে আসবো। এরকম একটা চিন্তা ভাবনা তাদের ছিল। এক্স্যাক্টলি সেম চিন্তা এখানে জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু বা এদের নেতৃত্বে যে কংগ্রেসের সোশ্যালিস্ট, কমিউনিস্ট যে যে ব্যক্তিরা ছিল তারা বলে যে আমরা এখানে ভোটে জয়লাভ করব, ভোটে জয়লাভ করে আমরা আইনসভাতে ঢুকে সমস্ত কাজকে ডেডলক করে দেবো, আমরা পণ্ড করে দেবো, যদি না করতে পারি তাহলে আমরা বেরিয়ে আসবো। তো এইরকম চিন্তা ভাবনা তাদের ছিল। অন্যদিকে গান্ধীজি কি বলেন? গান্ধীজি কি বলেন? Gandhi opposed office acceptance in the CWC meeting, but by the beginning of 1936 he was willing to give a trial to the formation of Congress ministries. গান্ধীজির বক্তব্য এখানে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল, কারণ গান্ধীজি হচ্ছেন কংগ্রেস, কংগ্রেস হচ্ছে গান্ধীজি, এই সময়ের পরিস্থিতি ছিল। এবার প্রথমে গান্ধীজি ঠিক করেন যে আমরা অফিস নেবই না, অর্থাৎ আমরা ধরো মানে কংগ্রেস ভোটে জয়লাভ করলো, ভোটে জয়লাভ করার পর সরকার গঠন করবে না, ডাইরেক্ট বেরিয়ে আসবে। ক্লিয়ার?
আগের যে গ্রুপটা তারা চাইছে কি আমরা সরকারের মধ্যে যাব, গিয়ে কাজ পণ্ড করব। গান্ধীজি বলেন না, আমরা একদমই সরকারে যাব না, সরকার গঠন করব না। কিন্তু তার এই মতে চেঞ্জ হয়ে যায়, মানে তিনি নিজেই তার মতকে চেঞ্জ করেন 1936-এ, 1936 খ্রিস্টাব্দে গিয়ে বলেন যে ঠিক আছে আমরা কংগ্রেসে একটা চান্স নিয়ে দেখা যাক যে আমরা একটা গভর্নমেন্ট, যদি আমরা ভোটে জয়লাভ করি তাহলে একটা গভর্নমেন্ট তৈরি করব। ওকে, in its session at Lucknow in early 1936 and Faizpur in late 1937, the Congress decided to fight election and postpone the decision of office acceptance to the post election phase. ওকে, এখানে ফাইনালি গান্ধীজিরও মতে চেঞ্জ হয়। কেন এখানে বলা নেই, ইভেন হয়তো কোনো কারণে তার মতে চেঞ্জ হয়েছিল, তিনি বলেন যে ঠিক আছে আমরা কংগ্রেস গভর্নমেন্ট তৈরি করব রাজ্যগুলোতে। তো দুটো সেশন হয়, 1936-এ হয় লখনৌতে, 1937-এ হয় ফৈজপুরে। এই দুটো অধিবেশনে কথাবার্তা হয় এবং তারা ঠিক করে যে আমরা একটা গভর্নমেন্ট তৈরি করব, যদি আমরা ভোটে জয়লাভ করি সেই রাজ্যে কংগ্রেস গভর্নমেন্ট তৈরি হবে। Okay, in February 1937, election to provisional assemblies were held. Finally, যে কথাবার্তা যেটা নিয়ে হচ্ছিল সেই ভোট 1937 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে এই ভোটটা হয়। ইলেকশন ওয়ার হেল্ড ইন 11 প্রভিন্সেস। টোটাল 11টা প্রান্ত ছিল যেগুলো ব্রিটিশ সরকারের আন্ডারে ছিল, সেগুলোতেই নিশ্চয়ই ভোট হবে। যেগুলো দেশীয় রাজ্য সেখানে নিশ্চয়ই ভোট হবে না, কারণ সেখানে রাজা প্রধান। তো 11টা প্রান্ত ছিল সেই সময়, সেই প্রান্তগুলোতে ভোট হয়। সেগুলো এখানে নাম লেখা রয়েছে। ম্যাড্রাস সেন্ট্রাল প্রভিন্স, অর্থাৎ যেটা আজকে আমরা মধ্যপ্রদেশ বলি, সেই জায়গাটা, বিহার, ওড়িশা। আচ্ছা, ম্যাড্রাস বলতে কিন্তু সেখানে আগে এখন যে ম্যাড্রাস যেটুকু অংশ সেরাম না, ম্যাড্রাস বলতে বিশাল বড় অংশ নিয়েছিল সেই সময়। ক্লিয়ার? অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গাগুলো ম্যাড্রাসের মধ্যে পড়তো, তামিলনাড়ু সমস্ত নিয়ে ম্যাড্রাস ছিল। যাই হোক, ম্যাড্রাস সেন্ট্রাল প্রভিন্স, বিহার, ওড়িশা, ইউনাইটেড প্রভিন্স যেটাকে আজকে আমরা উত্তরপ্রদেশ বলি, সেইটা। উত্তরপ্রদেশের মধ্যে হরিয়ানা এই সমস্ত জায়গাগুলো ছিল। বম্বে প্রেসিডেন্সি, বম্বেও একটা বিশাল বড় জায়গা ছিল। আসাম, এনডব্লিউএফপি, এই স্টেটটা নতুন তৈরি করা হয়েছিল। এনডব্লিউএফপি হচ্ছে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স। বেঙ্গল, বাংলা, পাঞ্জাব এবং সিন্ধ, এই সিন্ধও নতুন তৈরি করা হয়েছিল। তো এই টোটাল 11টা জায়গাতে ভোট হয়। ওকে, দিস ইলেকশন। আর তার আগে একটা ব্যাপার, এই ভোটগুলোতে কিন্তু সাধারণ মানুষ অংশগ্রহণ করতো না, মানে এখন যেরকম ভোট হয় সেরকম করে ভোট হতো না। একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ এখানে ভোটে অংশগ্রহণ করতো। কতটা? 14% অফ দ্য টোটাল পপুলেশন। টোটাল ভারতের তখন যা জনসংখ্যা ছিল তার 14% ভোটে অংশগ্রহণ করতো। আর এরা বিশেষ বিশেষ জায়গা থেকে আসতো, যেমন অনেক জায়গাতে মানে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা রয়েছে তাদেরকে নেওয়া হতো। তারপরে হচ্ছে যারা সমাজের কাজে মানে যারা সমাজের কাজ করে তারা, এরকম ভাবে একটা বড় পার্টকে নিয়ে তারা ভোট দিত। সাধারণ মানুষ ভোট দিত না। তো এরকম ভাবে ফাইনালি ভোট হয় 1937 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। এবং এই ভোটে টোটাল 1161টা সিটের মধ্যে 716টা সিট পায় কংগ্রেস। একটা দারুণ জয়লাভ করে, মানে 1161 হচ্ছে টোটাল 11টা যে প্রান্ত রয়েছে, টোটাল সিটের সংখ্যা ছিল হচ্ছে 1161। সেই কটা সিটের মধ্যে 716টা সিট পায় কংগ্রেস। তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটা মানে খুব ভালো একটা ফল লাভ করে। ইট গট এ মেজরিটি ইন অল প্রভিন্স এক্সেপ্ট বেঙ্গল, আসাম, পাঞ্জাব, সিন্ধ অ্যান্ড এনডব্লিউএফপি। এই কয়েকটা বাদ দিয়ে, অর্থাৎ 1, 2, 3, 4, 5টা বাদ দিলে ছটা রাজ্য বাকি যেগুলো থাকছে সেগুলোতে মেজরিটি পায়, প্রধান পার্টি হয়। অন্যদিকে বাংলা, আসাম এবং এনডব্লিউএফপি এই তিনটে জায়গাতে লার্জেস্ট পার্টি হয়, অর্থাৎ এখানে মেজরিটি সিটটা পায়নি কিন্তু সব থেকে বেশি সিট কংগ্রেসই পায়। তাহলে আর পড়ে থাকছে কোনটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তিনটে স্টেট কোনটা কোনটা দেখে নাও। এখানে ইউনাইটেড প্রভিন্স আসছে না, ইউনাইটেড প্রভিন্স, সেন্ট্রাল প্রভিন্স, আর কোনটা, আরো একটা কোনো স্টেট হবে, আর একটা হচ্ছে সিন্ধ, তাই তো? সিন্ধ এখানে নেই, না সিন্ধ এসে গেছে। তাহলে বেঙ্গল, আসাম, পাঞ্জাব, সিন্ধ, এনডব্লিউএফপি এই অবধি এলো। আর কোনটা আসছে না? স্টেটগুলোর নাম দেখলেই বোঝা যাবে। বম্বেতে পাইনি। বম্বে আছে এখানে? তো এরকম একটু খুঁজে নিতে হবে এটা। ওটা অতটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়, কিন্তু মোটামুটি এইরকম একটা ব্যাপার হয়। তো 6টা টোটাল স্টেট যেখানে তারা মেজরিটি পায় না, কিন্তু বাকি সমস্ত স্টেটে মেজরিটি পায়। এটা একটা হিউজ একটা
মানে সরি আমি এখানে ভুল হিসেব করছি। টোটাল 6টা স্টেটের মধ্যে 6টা স্টেটের মধ্যে 3টেতে বায়না হচ্ছে, এটা আরেকবার বলছি, হ্যাঁ আমি নিজেই গুলিয়েছি। টোটাল 11টা স্টেট ছিল, 11টা স্টেটের মধ্যে 6টা স্টেট বাদ দিয়ে 6টাতে মেজরিটি পায় না, বাকি পাচ্ছে কটা? বাকি থাকছে হচ্ছে 5টা স্টেটে তারা মেজরিটি পায়। ওকে, সংখ্যাগরিষ্ঠতা বলা হয়, বাংলাতে বলা হয় সংখ্যাগরিষ্ঠতা, ঠিক আছে। এই কটাতে মেজরিটি পায়, মেজরিটি। 6টা স্টেটের মধ্যে থাকছে 3টে স্টেটে তারা পায়, 3টে স্টেটে সব থেকে বড় পার্টি হিসেবে তারা উঠে আসে। অর্থাৎ এখানে মেজরিটি পায় না এই 3টে স্টেটে, কিন্তু সেই 3টে স্টেটে বাকি যে পার্টিগুলো রয়েছে তারাও মেজরিটি পায় না, অতএব একটা এখানে জোট সরকার গঠিত হয়েছিল, এক কথায় বলা যেতে পারে। ওকে, আর বাকি 3টেতে একদমই তারা বেশি ভোট পায় না। তো এই হচ্ছে এরকম একটা ব্যাপার হয়েছিল। তো কংগ্রেস একটা ভালো ফর্ম এখানে করে, সরি। ওকে, তো এই হচ্ছে আজকের টপিক, এবং আজকে যে পুরো চ্যাপ্টারটাই আজকে কমপ্লিট করে দিলাম। এটা একটা পুরো চ্যাপ্টার ছিল, সেটা কমপ্লিট হয়ে গেল। এর পরের দিন থেকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা টপিক আসতে চলেছে, এবং সেগুলো মানে হয়ে গেলেই ভারতের স্বাধীনতা সংগ্রাম পুরোপুরি শেষ হয়ে যাবে। মডার্ন হিস্ট্রি যে স্বাধীনতা অবধি পোর্শনটা, সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এর পরের চ্যাপ্টারটায় সেটা আমরা শুরু করব, যেমন সুভাষচন্দ্র বসু সম্পর্কে আছে, ভারত ছাড়ো আন্দোলন রয়েছে, বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার এরপরে রয়েছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।